আর এটা একটা কমন সমস্যা যেটা আমরা দেখি একটা বয়সের পর দেখা যায়। সবথেকে বড় কমন কারণ হচ্ছে এটা হচ্ছে বিগ ওয়েট বিয়ারিং জয়েন্ট। তো ন্যাচারালি আমাদের যখন জয়েন্টসটাকে আমরা কন্টিনিউয়াসলি যখন আমরা ইউজ করি ওয়্যার অ্যান্ড টিয়ার জয়েন্টস, তো একটা বয়সের পর আমরা দেখি সেখানে ক্ষয় চলে আসে। তো বয়স একটা কারণ রয়েছে আমাদের। সেকেন্ড হচ্ছে ওবেসিটি একটা কারণ রয়েছে, যাদের শরীরে প্রচুর ওয়েট রয়েছে, তো ওয়েট আলটিমেটলি জয়েন্টসের উপরেই কিন্তু তার এফেক্টটা পড়ে। তারপর হচ্ছে কিছু এমন রোগ রয়েছে যে অস্ট্রোআর্থ্রাইটিস মতন রোগ নিয়ে আসে, যেটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস। তারপর আমরা দেখি জেনেটিক কিছু কজ রয়েছে আমাদের। তারপর হচ্ছে ট্রমা বা ইনজুরি একটা কারণ হতে পারে, কেন কি সবারই তো 60 বছর পর অস্ট্রোআর্থ্রাইটিস হয় না। কিছু লোক রয়েছে যারা 40 বছরও কিন্তু অস্ট্রোআর্থ্রাইটিস হয়ে গেছে, বা কিছু লোক রয়েছে যার 45 বছরও কিন্তু অস্ট্রোআর্থ্রাইটিস রয়েছে। তো ইনজুরি একটা কারণ হতে পারে। আর যেমন মহিলাদের ভিতরে দেখা যায় যখন একটা মেনোপজও একটা কারণ হতে পারে, যেখানে কিন্তু মেনোপজ হয়ে যাওয়ার পর মহিলাদের এই অস্ট্রোআর্থ্রাইটিস হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তাহলে প্রধান কি কি লক্ষণ, যে লক্ষণ দেখলে পরে ইজিলি বোঝা যাবে, মানে যে কেউ বুঝতে পারবে যে হয়তো আমারও এই সমস্যা হয়েছে, আমিও অস্ট্রোআর্থ্রাইটিসের পেশেন্ট হচ্ছি? দেখুন, অস্ট্রোআর্থ্রাইটিস বেসিক্যালি মানেটা হচ্ছে ডিজেনারেশন। এই ডিজেনারেশন আমার হাঁটুতে হতে পারে, কোমরে হতে পারে, ঘাড়েও হতে পারে। কিন্তু আজকে আমরা কিন্তু স্পেসিফিকলি হাঁটুটা নিয়ে আমরা আলোচনা করছি। তো হাঁটুর যে সিমটমসটা আমরা দেখবো সেটা হচ্ছে নি পেইন দেখবো, আমরা হাঁটুতে পেইন দেখবো, ব্যথা দেখবো। তার সঙ্গে আমাদের হাঁটু ফুলে যাবে, ইনফ্লামেশন যেটা বলা হয়। তার সঙ্গে আমরা দেখবো টেন্ডারনেস থাকবে আমাদের। তার সঙ্গে থাকে স্টিফনেস, মানে ঘুম থেকে উঠে চট করে আমরা মাটিতে পা রেখে কোনো কাজ করতে পারবো না। বডিটাকে একটু বা জয়েন্টসটাকে একটু ফ্রি করে তারপর আমরা কিন্তু অন্য কোনো কাজে ইনভলভ হতে পারবো। এই সিমটম থাকবে। তার সঙ্গে আমাদের ক্রিপিটেশন একটা সাউন্ড, ক্রিপিটেশন মানে খটখট আওয়াজ। যাদের অস্ট্রোআর্থ্রাইটিস হয়েছে তারা যখন হাঁটে তারা কিন্তু ফিল করে যে হাঁটুতে একটা খটখট আওয়াজ করছে তাদের। তো এই লক্ষণগুলো দেখার মানে এটা বেসিক্যালি অস্ট্রোআর্থ্রাইটিসই লক্ষণ। এই সিমটমস প্লাস ভয়েস, এই দুটো মিলে আমাদের কিন্তু আমরা মোস্ট প্রবলি আমরা ডায়াগনোসিস করি যে পেশেন্টটা অস্ট্রোআর্থ্রাইটিস থেকে আক্রান্ত রয়েছেন। সেকেন্ড যেটা আমাদের অপশান থাকে সেটা হচ্ছে এক্সরে রিপোর্ট বা এমআরআই রিপোর্ট করে আমরা জানতে পারি যে পেশেন্টের অস্ট্রোআর্থ্রাইটিস কোন স্টেজে দাঁড়িয়ে আছে। আচ্ছা, মানে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই এটা হয়। আচ্ছা, আপনি বললেন প্রথমেই যে বয়স্কদের ক্ষেত্রে একটা সমস্যা, মানে বয়স্কদেরই বেশি হয়, সেক্ষেত্রে বয়স্কদের কি কি ঝুঁকি থাকতে পারে? কারণ বয়স্কদের কি কি ঝুঁকি, মানে এই অস্ট্রোআর্থ্রাইটিসের ফলে কি কি ঝুঁকি হতে পারে, কি কি সমস্যা হতে পারে? সমস্যা বলতে গেলে দেখুন, অস্ট্রোআর্থ্রাইটিস পেশেন্টের বেসিক্যালি যাদের বয়স হয়ে যায় তাদের যখন এই হাঁটু সমস্যা চলে আসে, তো তাদের কিন্তু ডে টু ডে লাইফে যে কাজকর্ম থাকে সেটা কিন্তু করতে তাদের প্রচুর সমস্যা হয়। মানে উঠা বসা থেকে নিয়ে মার্কেট যাওয়া থেকে নিয়ে বা বাড়ি যে কোনো কাজকর্ম করতে গেলে, কেন কি যে মানুষ 30-40 বছর সার্ভিস করেছে, তারা ছুটে বেরিয়েছে, তারা সমস্ত কাজ করেছে, কিন্তু একটা বয়সের পর দেখা যায় তাদের হাঁটু এমন কন্ডিশন হয়ে যায় যে তারা কিন্তু একটা ছোট্ট কাজ, মানে বাড়ি থেকে 500 মিটার বলুন বা 1 কিলোমিটার বলুন, তার মধ্যেও কিন্তু বাজার তারা যেতে পারে না, বা বাড়িতেও নিজের বাথরুম পর্যন্ত যাওয়ার তার কিন্তু সেই ক্ষমতা থাকে না, বা ইন্ডিয়ান টয়লেটটা সেই ইউজ করতে ছেড়ে দেয়। কেন তারা জানে তারা যে হাঁটুতে এমন কন্ডিশন হয়ে যায় যে বসার পর উঠতে গেলে তাদের কিন্তু প্রাণ বেরিয়ে যায়, এমন কন্ডিশন হয়ে যায়। তো এই জন্য বয়স যখন এই বয়সে গিয়ে অস্ট্রোআর্থ্রাইটিস হয় তাদের জন্য কিন্তু দুগুণ টেনশন বেড়ে যায়, কেন কি এই বয়সে তারা পেন কিলারও নিতে পারবে না। আর এই বয়সেও তাদের এমন ট্রিটমেন্ট দরকার যেখানে কিন্তু শরীরে কোনো সাইড ইফেক্ট না হোক, কিন্তু ইমপ্রুভমেন্টটা বা ট্রিটমেন্ট করে তারা কিন্তু রিলিফটা কিন্তু পেয়ে যেতে পারে। সেই জায়গায় কিন্তু আয়ুর্বেদ, আমাদের যে আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলো বা মেডিসিনগুলো বা আমাদের পঞ্চকর্মাগুলো এই সিনিয়র সিটিজেন পেশেন্টদের জন্য কিন্তু অনেকটাই ভালো। আচ্ছা।